14ই পৌষ আর 29শে ডিসেম্বরের আজকের এই সকালে আমাদের সকল দর্শককে জানাই শুভকামনা। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন এশিয়ান সংবাদ বিশ্লেষণে, প্রতিদিনের মতোই আমরা আপনাদের কাছে উপস্থিত হই একেবারে সকালে। নিশ্চয়ই কুয়াশা পড়ছে চারদিকে, কিন্তু জীবন কিন্তু আমাদের থেমে থাকে না। যতই কুয়াশা পড়ুক, যতই শীত পড়ুক, বৃষ্টি হোক, ঝড় হোক, আমাদের বেরিয়ে পড়তেই হয়। যারা যেখানেই আছেন এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন কাজের জন্যে, কাজের ক্ষেত্রের জন্যে, কিংবা যারা রাতে কাজ করেছেন দিনে এখন এই সকালে বাড়িতে ফিরছেন একটু বিশ্রামের জন্যে, সবার জন্যে আমাদের শুভকামনা এবং সবার জন্যে তথ্য যোগ করতে চাই আমরা আমাদের জীবনে। কি কি তথ্য রয়েছে, সংবাদপত্র কি কি বলছে, সেসব নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তেই কথা হবে। আর কথার জন্য আমি রয়েছি আপনাদের সঙ্গে ডক্টর মঞ্জুরুল হক। দর্শক, আমরা দেশ রূপান্তর দিয়ে শুরু করতে চাই। আমাদের সঙ্গে আয়োজনে বেশ কিছু বিষয় রয়েছে। আমাদের সঙ্গে হার্ড কপিতে পত্রিকা রয়েছে, অনলাইনে পত্রিকা রয়েছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করব আমাদের কাজগুলো, মানে আমাদের সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে, জাতীয় সংবাদগুলো। আর সেই সঙ্গে যে মুহূর্তে আমরা পাবো আমাদের সম্মানিত অতিথিকে, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা জানিয়ে রাখি, আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন আমাদের যে মৃত্যুকূপে পরিণত হয়েছে সড়ক দুর্ঘটনা, মহাসড়কগুলো, সে বিষয় নিয়ে। দেশ রূপান্তর আজকের কথায় বলছে হেডলাইন্স, 4 কলামের লাল কালিতে হেডলাইন্স: হাসিনার বিচার এপ্রিলের শুরু, ডিসেম্বরের শেষ। উৎপল রায়ের রিপোর্টিং। বিচার করে বিজয় দিবস উদযাপন, আসিফ নজরুল বললেন। ট্রাইব্যুনালে বিচার শুধু মাস্টার মাইন্ডদের, তাজুল ইসলাম। আর ডান পাশেই আমরা দেশ রূপান্তরের ডান পাশে একটা বড় ছবি দেখছি, সেটি সাপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজট। ছবিটি গতকাল রাজধানীর শনির আখড়ার। তীব্র যানজট মানে কি? একেবারে থেমে থাকা একটি ঢাকার অংশ, মানে সেখান থেকে কোনো দিকে বেরোনোই যায় না। যানজটের বিষয়টি আমার ধারণা যারা ঢাকাবাসী তাদেরকে বলে দেবার কোনো প্রয়োজন হয় না। একটু নিচেই ভোটারের বয়স 17-তে না বিএনপির প্রধান উপদেষ্টার প্রস্তাব যেটি ছিল সেটির সম্পর্কিত কথা বলা হয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসছে 31শে ডিসেম্বর, এই যে সেই খবরটি। ঠিক যানজটের নিচেই, ছবিটির নিচেই যে খবরটি, সেটি বাসটির ছিল না ফিটনেস, সনদ, ব্রেকও দুর্বল। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব এটি নিয়েই আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলতে। সাইফুন নেওয়াজের জন্য আমরা অপেক্ষা করব। তিনি বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহোদয়ের জন্য আমরা অপেক্ষা করব কেন এই বিষয়গুলো ঘটে। সাংবাদিকদের কার্ড নিয়ে তোলপাড়। আমরা জানি যে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ফলে মানে প্রবেশাধিকার কিন্তু সীমায়িত করা হয়েছে, সেখানে সাংবাদিকদের প্রবেশও সীমাবদ্ধ করা হয়েছে। অস্থায়ী পাসের জন্য বিশেষ সেল গঠন করতে হবে, নতুন আবেদন। ঢালাওভাবে কার্ড বাতিলের সিদ্ধান্ত অগণতান্ত্রিক, এটি বলা হলো। হেডলাইন্সের নিচের অংশে যেটি আমরা লোয়ার ফোল্ডারে দেখছি যে বাতিল হচ্ছে প্রশাসন পুলিশ কর্তাদের পদক। এর ড্রপ হেডলাইনে বলা হয়েছে অনিয়মের অভিযোগ, হাজার খানেক পুলিশ সদস্যের পিপিএম বিপিএম বাতিলের প্রক্রিয়া, জনপ্রশাসন পদক পাওয়া বিতর্কিতদের তালিকা যাচাই। আরেকটু নিচে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে লোয়ার ফোল্ডে একটি ছবি। জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিমালয়ের বদলে দক্ষিণ এশিয়ায় কেন্দ্রবিন্দু হবে বঙ্গোপসাগর, সংলাপের দ্বিতীয় দিন। বুলেট পয়েন্টে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না দ্বিকক্ষ সংসদ হলে, সাখাওয়াত হোসেন বলেছেন কথাটি। গণ অভ্যুত্থানে বিজয় নস্যাৎ হতে দেওয়া
যাবে না, নজরুল ইসলাম খানের কথাটি। এই যে একটি বেদনাদায়ক সংবাদের কাছে যাই আমরা, স্বামীর অকটেনের আগুনে প্রাণ গেল গৃহবধূর। চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো খবরটি একটুখানি পড়ি। লিড নিউজে বলা হলো, চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আক্তার 22 বছর বয়সী এই নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই গৃহবধূ। এখনও নারীর উপরে যে অত্যাচার, এখনও নারীর উপরে যে সহিংসতা, সেটি কিন্তু গেল না। অথচ ঘরে ফিরলেই নারীর উপরে কিন্তু আমাদের আশ্রয়, নারীর উপরে সব ধরনের মানে সংসারের সমস্ত দায়িত্ব, আবার তারই উপরে অত্যাচার। এটি কবে বন্ধ হবে? আমাদের বেগম রোকেয়া যে কাজটি করে গিয়েছিলেন নারী শিক্ষার জন্যে, নারীর ক্ষমতায়নের জন্যে, আমরা বারবারই ব্যাহত হচ্ছি, বিঘ্নিত হচ্ছি তার সেই আশার কাছ থেকে। আমরা একটু নয়া দিগন্তের দিকে যদি তাকাই, দ্বিতীয় সংস্করণ, সংস্কার এখন না হলে কখনোই করা যাবে না, ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ। নয়া দিগন্তের কথা এটি। ভিআইপি বন্দীদের গেটে সিসি ক্যামেরা, হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত, দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন। উচ্চ প্রযুক্তির কিছু চিকিৎসা ছাড়া সবই দেশে হচ্ছে, প্রয়োজন হচ্ছে না বিদেশ যাওয়ার। একটা ছবি আছে আপার ফোল্ডেই। বিএনপি নেতা মোফাজ্জল হোসেন কায়কোবাদের দেশে ফিরে বিমানবন্দরে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিদায়ী বছরে ক্ষতবিক্ষত হলেও হারেনি গণতন্ত্র, ফিরে দেখা 2024 সাল। নয়া দিগন্তের কথা গেল। যুগান্তরে যদি আমরা একটু দৃষ্টি দেই, যুগান্তর বলেছে যে চ্যালেঞ্জ সম্পদের তথ্য ঘাটতি, এর উপরে পাচারের অর্থ বিদেশ থেকে ফেরত আনা, এটি চ্যালেঞ্জ। বুলেট পয়েন্টে রয়েছে, নিবন্ধন অধিদপ্তরের ইলেকট্রনিক ডাটাবেজ নেই, সন্দেহভাজন পাচারকারীদের তথ্য দিতে দেরি, দুবাইতে আরও 850 বাংলাদেশের তথ্য পাওয়া গেছে। আমরা যুগান্তরের আপার ফোল্ডে এটা পাচ্ছি। গণহত্যার প্রধান নিউক্লিয়াস শেখ হাসিনা, কথাটি বলেছেন চিফ প্রসিকিউটর। এই যে নৌ শ্রমিকদের কর্মবিরতি ছিল, যেটি সুখবর হচ্ছে সেটি স্থগিত হয়েছে। অচলাবস্থা কাটছে, বন্দরে আটকা পড়েছে 10 লাখ টন পণ্য, দুদিন পর কাটল নদীপথের পণ্য পরিবহন অচলাবস্থা। জুলাই গণহত্যা প্রসঙ্গে আইন উপদেষ্টা একটি কথা বলেছেন, সেটি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই মূল হোতাদের বিচার। আগামী ডিসেম্বরের মধ্যেই মূল হোতাদের বিচার, ঐক্য ও সংস্কার ছাড়া এই বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করাটা কঠিন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য এটি। আমরা যুগান্তরের লোয়ার ফোল্ডে দীর্ঘকাল অনির্বাচিত সরকার থাকা উচিত নয়, মির্জা ফখরুলের কথা এটি। চাওয়া পাওয়া নিয়ে প্রশাসন ও 25 কাডার মুখোমুখি, দাপ্তরিক কাজ জনসেবা মারাত্মকভাবে বিঘ্নিত। মানে আমাদের কাডার সার্ভিস, যেটা আমরা বলি যে সরকারের একেবারে হাত, যারা সরকারের সমগ্র দায়িত্ব পালন করে থাকেন সমগ্র দেশে বিদেশে সব জায়গাতে, সেখানে বিরাট একটি বৈষম্য, বিরাট একটি শ্রেণীগত সমস্যা রয়ে গেছে, সুবিধা অসুবিধার রয়ে গেছে। আমরা বিশ্বাস করি আমাদের গণতান্ত্রিক এই দেশে এই বিষয়টি চমৎকারভাবে এই বিষয়টির সমাধান হবে। দায়িত্বশীলদের দায়িত্বহীনতা ফুটে উঠেছে পদে পদে, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
যুগান্তরে একেবারে শেষের পাতায় যেটি বলল সেটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম শক্তিশালীকরণ প্রকল্প বাস্তবায়নের শেষ সময়ে ব্যয় বাড়ানোর প্রস্তাব। পুলিশের আইজিপি বললেন যে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। এটি একটি সংবাদ। প্রাণ ফিরে পেয়েছে জামাতে ইসলামী। আমরা একটি ছবি দেখছি যুগান্তরের শেষ পাতায়। এখন সংস্কার না হলে কখনোই হবে না, ডক্টর সাখাওয়াত হোসেনের কথা এটি। আবারও সেই সংবাদটি, টোল প্লাজা দুর্ঘটনায় বাস চালক ও মালিক আটক, মেয়াদোত্তীর্ণ সনদ, ছিল না গাড়ির ফিটনেস। এই খবরটি আমরা সকল পত্রিকায় এখন পাচ্ছি। আমরা জানি যে 6 জনের জীবনের বিনিময়ে এই রাস্তার এই দুর্ঘটনাটি ঘটেছে। পেছন থেকে টোল প্লাজায় অবস্থানরত গাড়িগুলিকে ধাক্কা দিয়েছে একটি বাস। উলিপুর থানার চত্বরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মঙ্গলবার। চেয়ারম্যান নিয়োগের পদ্ধতি বদলাচ্ছে, সংশোধন হচ্ছে গ্রামীণ ব্যাংক আইন। এটা আমরা পেয়েছি যুগান্তরের সঙ্গে কথা বলে। জনকণ্ঠ তার হেডলাইন্সে বলল, জনকণ্ঠ একটা আশার খবর দিয়ে শুরু করি জনকণ্ঠের, যদিও ছোট একটি হেডলাইন। নিত্য পণ্যের দাম রমজানে কমবে। আমরা বিশ্বাস করি আমাদের জনজীবনে শান্তি ফিরে আসবে, মানে আমাদের যে উদ্বেগ, এই উদ্বেগটি কমবে নিত্য পণ্যের দাম যদি কমে আসে। এটি নিয়ে আসলে খুবই কষ্ট পাচ্ছে সারা দেশের মানুষ। বিপুল আমদানি হচ্ছে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে আমরা সাইফুন নেওয়াজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বুয়েট, তার সঙ্গে যুক্ত হব। আমাদের বিষয় হচ্ছে সড়কের যে মানে মৃত্যুকূপে পরিণত হচ্ছে সড়ক। প্রতিদিন আমাদের আত্মাহুতি চলছে। আমরা তাকে যুক্ত করছি। সাইফুন নেওয়াজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বুয়েট। জি, শুনতে পাচ্ছি। আজকের এই সকালে আপনাকে এশিয়ান সংবাদ বিশ্লেষণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাইফুন নেওয়াজ সাহেব, আমরা যেটি দেখছি যে আমাদের সড়ক, মহাসড়ক মৃত্যুকূপে পরিণত হচ্ছে। অন্যতম কারণ হচ্ছে ট্রাফিক আইন না মানা, দ্বিতীয়টি হচ্ছে গাড়ির সমস্যা, ফিটনেসবিহীন গাড়ির জন্যে কখনো ব্রেক ফেল করছে, কখনো নানান সমস্যা হচ্ছে, এবং তৃতীয় হচ্ছে যিনি চালাচ্ছেন সেই চালক, তার কাগজপত্র ঠিক থাকছে না, অথবা তিনিও সঠিক মানুষটি নন। আমরা এই যে কদিন আগে প্রাণ দিয়ে দিলাম 6 জন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়, এটির সঙ্গে যুক্ত হয়ে আমরা সমগ্র বাংলাদেশের মহাসড়কের যে মৃত্যুকূপ, সেটি নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। কারণগুলি যদি আমাদের একটু জানান। ধন্যবাদ। এই যে ঢাকা মহাসড়কে যে ভিডিও ফুটেজটা আমরা আসলে দেখি, খুব ভয়াবহ। একটা বাস এসে জাস্ট মনে হচ্ছে যেন ওভার স্পিডিং করে বা একেবারে তার যে গতিতে চলছিল সেভাবেই কিন্তু মেরে দিয়ে গেল আপনার প্রাইভেট কার এবং হচ্ছে মোটরসাইকেল আরোহীকে। ঠিক একই ধরনেরই একটা দুর্ঘটনা কিন্তু আপনাদের মনে পড়ে কিনা, আমরা দেখেছিলাম গত রোজার গত একটা ঈদের সময় একটা ট্রাক এসে আপনার একটা ব্রিজের পাশে দাঁড়িয়েছিল কিছু নসিমন, করিমান বা অন্যান্য একটা কিছু গাড়ি, তাদেরকে কিন্তু সে সরাসরি এসে মেরে কিন্তু চলে গেল। তো এই ধরনের কাজগুলো কখন হচ্ছে বা কেন হচ্ছে? প্রথমে দেখেন, যদি আমরা এই দুটো দুর্ঘটনা বা অন্ততপক্ষে মাওয়ার ঘটনাকে আমরা একটু দেখি, ঢাকা মাওয়া সড়কটা কিন্তু এমনিতেই হচ্ছে একটা ওভার স্পিডিং এর সড়ক, একটা স্পিডিং এর সড়ক। কারণ কি, এখানে আসলে গতিসীমা দেওয়া আছে 80, কিন্তু আসলে 80-তে খুব একটা যে গাড়িগুলো চলে তা না। এবং পুলিশের যে মনিটরিং, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমি দেখেছি পুলিশ স্পিডিং এর জন্য কিন্তু মামলা করছে, আপনার ক্যামেরা দিয়ে মামলা করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 10টার ভিতরে 8টা গাড়ি হচ্ছে ছোট গাড়িকে তারা মামলা করছে, প্রাইভেট কার, মাইক্রোবাস। কিন্তু আমি অন্তত দেখিনি যে কোনো বাসকে এসে স্পিডিং এর জন্য মামলা করছে ওই রাস্তায় বা দাঁড় করাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখন রাস্তায় আপনারা চলছেন, যখন পুলিশ
মামলা করছি স্পিডিং এর স্পিড গান দিয়ে, তখন কোনো বাস কিন্তু আপনারা দেখছি না, সব শুধু ছোট গাড়ি। কারণ কি, ছোট গাড়িকে কোন একটা কারণে তারা বাসকে হয়তো মামলা খুব একটা করে না। এখন দেখেন, এই যে গতদিন যে দুর্ঘটনা ঘটলো, একটা বাস চলে আসলো, হ্যাঁ, এখানে ইনভেস্টিগেশন করে দেখা যেতে পারে যে বাসের ব্রেক ফেল হতে পারে, বাসের চালক যদি নবীন হয়, অনেক সময় কমন মিস্টেক যে ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলে, তারপরে হচ্ছে অন্য কিছু আপনার অন্য কোনো কারণ রয়েছে কিনা, চালক অসুস্থ কিনা, ইত্যাদি অনেক কিছু ইনভেস্টিগেশন আসতে পারে। কিন্তু একটু খেয়াল করতে হবে যে একই টাইপের দুর্ঘটনা কিন্তু ঘটছে। তাহলে আমাদের এন্ড থেকে বা একজন প্রকৌশলী এন্ড থেকে করণীয় কি ছিল? দেখেন, ইউজুয়ালি যেটা হয়, রাস্তায় আপনার বিশেষ টোল প্লাজা, যেখানে কিনা আসলে গাড়িটা একটি স্পিডিং এ চলতে চলতে এসে গতিটা কমাতে হবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমার গতি কমানোর জন্য আগে থেকে কিন্তু তাকে কিছু, এখন গতি কত হবে সেটা যেমন সাইন মার্কিং থাকে, পাশাপাশি হচ্ছে যে কিছু হচ্ছে যে আমার রাম্বেল স্ট্রিপ দিয়ে তাকে সতর্ক করার ব্যবস্থা থাকে। এরপরও দেখা যায় অনেক গাড়ি এরকম নিয়ন্ত্রণ হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা কুশনিং থাকে। দেখেন, আমাদের যতগুলো টোল প্লাজা রয়েছে সবগুলো টোল প্লাজাতেই কিন্তু মানে কংক্রিটের বোলার্ড, অর্থাৎ মানে কেউ যদি নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা দেয়, এতে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা বা অনেক বেশি আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বাট ওই ধরনের যেখানে গতি কমাতে হবে, এই কংক্রিটের বোলার্ডের জায়গায় কিন্তু অনেক কুশনিং দেওয়ার থাকে, কারণ কোনো কারণে যদি কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারায়, সে যেন সে ওখানে ধাক্কা দিতে পারে। ধাক্কা দিলে হবে কি, ক্ষয়ক্ষতি কম হয়। বাট এরকম কিন্তু আমাদের টোল প্লাজা গুলোতে নাই। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের এই এখানে গতি নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা, ঢাকা মাওয়া সড়কে এই গতি নিয়ন্ত্রণের ব্যবস্থাটা আমি মনে করি আসলে স্পিড ক্যামেরা বেসড হওয়া দরকার। কারণ দুই একটা জায়গায় পুলিশ দাঁড়াবে শুধুমাত্র ছোট গাড়ির স্পিড মেজার করবে, মামলা করবে, এই ধারণা থেকে বাদ দিয়ে আমাদেরকে, যেহেতু রাস্তাটা আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে, আমরা কিন্তু স্পিড ক্যামেরা বসাতে পারি। স্পিড ক্যামেরা বসালে সব গাড়ি, শুধু মানে ব্যক্তি যখন নিয়ন্ত্রণ করবে তখন তার চয়েস থাকবে যে আমি একে ধরবো একে ছাড়বো, কিন্তু যখন ক্যামেরা বেসড হবে তখন কিন্তু কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই। সব গাড়ি, মিস্টার সাইফুন নেওয়াজ, একটি কথা আপনি বলেছেন যে ছোট গাড়ি বা মোটরসাইকেল এই ধরনের গাড়ির প্রতি পুলিশ টার্গেট করছে, কিন্তু কোনো বাস, ট্রাক, স্পিড ক্যামেরাতে এগুলো পাওয়া যাচ্ছে না। এটির একটি কারণ আমরাও সত্যি ভাবি। আরেকটি বিষয়, আমাদের নগরের ভিতরে যে বাসগুলো চলে প্রতি মুহূর্তে, তার পেছনে মানে কোনো ব্যাকলাইট বা কোনো ইন্ডিকেটর আমরা কখনো দেখতে পাই না। শুধু হেল্পার কোন দিকে হাত বাড়াবে সেদিকে গাড়ি চলছে। পেছনে গাড়িটি কি করে বুঝবে যে এই বাসটি আসলে কোন দিকে যাবে? এই দায়িত্বটি কার? খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং খুবই অ্যালার্মিং একটা সমস্যা। প্রায়শই কিন্তু আমি নিজেও এটা খেয়াল, মানে এই ধরনের রিস্কে পড়েছি যে আসলে একটা বাস ডানে যাবে না বামে যাবে, এটা দেওয়ার হচ্ছে ইন্ডিকেটর, এবং ইন্ডিকেটর গুলো দিতে হয় কিন্তু রাস্তা থেকে সর্বোচ্চ 5 ফিট উপরে থাকবে, এর উপরে না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে অনেক গাড়িতে ইন্ডিকেটর নাই, আর থাকলেও অনেক গাড়িতে সেটা একেবারে উপরে, যেখানে দেখার কোনো সুযোগ নেই পেছনে চালকের, কোনোভাবে সুযোগ নেই। ফলে দেখা যাচ্ছে সে ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, এটা না দেখেই এটা বোঝা যায় না, ফলে দুর্ঘটনা ঘটে। সাইফুন সাহেব, আমরা একটুখানি সংক্ষেপে একটু জানতে চাই, এই যে অব্যবস্থাগুলি, দায়িত্বটা কার? তিনি কি দায়িত্বটি পালন করছেন? ডেফিনেটলি দায়িত্বটা এসে দেখেন, কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার যিনি রাস্তা বানাচ্ছেন, তার কাজটা হচ্ছে যে রাস্তার আমার নিরাপদ ডিজাইন ঠিক আছে কিনা। যিনি টোল প্লাজা তৈরি করছেন তার দায়িত্ব হচ্ছে টোল প্লাজার কুশনিং করা, গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। আমি শুধু ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট করলেই তো হবে না, আমাকে সেটা নিরাপদ করার জন্য তো ব্যবস্থা করতে হবে। আজকাল যেখানে একটা সামান্য একটা টিনের ঘরও মানুষ সিসিটিভি লাগায়, সেখানে আমি মিস্টার সাইফুন নেওয়াজ, প্রিয় দর্শক, আমরা একটুখানি সংযোগটি বিঘ্নিত হওয়াতে আমরা সংযোগটি হারালাম, কিন্তু আমরা আসলে কথাগুলো পেয়ে গেছি। আমাদের শিক্ষক সাইফুন নেওয়াজ বুয়েট থেকে তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। মানে বাস এবং গাড়িগুলোর যে অব্যবস্থাপনা, এটি বারবার এই 50 বছর যাবত আমরা বলে এসেছি, কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? দায়িত্বটি বুঝে নেবেন কর্তৃপক্ষ। জনকণ্ঠ তার শেষের পাতায় একটা সংবাদ দিচ্ছে, এটি দিয়ে আমরা শেষের দিকে যাব। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন আজ।
শিল্পের মুখ্য শর্ত হচ্ছে সারল্য, শিল্প হবে শিক্ষার অপকট প্রকাশ, এমন ভাবনায় ক্যানভাস রাঙিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। প্রিয় দর্শক, আমাদের কাছে আর আজকের মতো আর সময় নেই। আমরা বিশ্বাস করি যে আপনারা আবার আগামীকাল সকালে আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। শিল্পাচার্যর এই পৃথিবী রাঙিয়ে দেয়া, ইজেল রাঙিয়ে দেয়া, তার সমস্ত পোস্টার রাঙিয়ে দেয়া এই সকালে আমরা শেষ করছি। শুভেচ্ছা সবার জন্যে। দেখা হচ্ছে আগামীকাল।